প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমার আজকের ক্লাসটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এবং সেই আলোচনা শেষে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা ইতিমধ্যে সেই কাজগুলো শেষ করেছো। আজকে আমরা বরাবরের মতো আলোচনা শুরু করার আগে বিগত ক্লাসের বাড়ির কাজগুলো নিয়ে একটু আলোচনা করব। তা তোমাদের বাড়ির কাজগুলো তোমাদের একটু এখন চেক করে নিতে হবে এবং ভুল শুদ্ধগুলো ঠিক করতে হবে। তাহলে চলো শুরু করা যাক বাড়ির কাজের মাধ্যমে আমাদের আজকের ক্লাস। সলিউশন অফ হোমওয়ার্ক পার্ট 1। গত ক্লাসে আমি তোমাদেরকে মোট 15টি সেন্টেন্স দিয়েছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। সেই সেন্টেন্সগুলোর অ্যান্সারগুলো এখন একটু চেক করে নাও, ভুল হলে সেটা দেখে শুদ্ধ করে নাও। নাম্বার 1, হি ওয়াজ আনম্যারিড। এটা নেগেটিভ করলে হবে হি ওয়াজ নট ম্যারিড। নাম্বার 2, দি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। এটা নেগেটিভ করলে হবে দি ডাক হ্যাড নট মোর দেন ওয়ান লেগ। নাম্বার 3, উই মাস্ট রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। নেগেটিভ করলে হবে উই ক্যান নট বাট রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। অথবা আমরা বিকল্প একটা নিয়ম দেখিয়েছিলাম, উই ক্যান নট হেল্প রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট। অর্থাৎ বাট থাকলে সেক্ষেত্রে V1 আর হেল্প বসলে সেক্ষেত্রে ING। এরপর দেখো, as soon as she heard the news she burst into tears। নেগেটিভ করলে হবে no sooner had she heard the news than she burst into tears। এখানে as soon as থাকলে আমরা no sooner একটা স্ট্রাকচার দেখেছিলাম, সেই স্ট্রাকচার অনুসারে এই সেন্টেন্সটা। নাম্বার 5, every rose has a thorn। এভরি প্লাস নাউন থাকলে সেক্ষেত্রে দেয়ার ইজ নো দিয়ে করতে বলেছিলাম। দুটো নিয়ম দেখেছিলাম, তাহলে দুটো নিয়মে এই কাজটি করা যায়। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। অথবা আমরা করতে পারি দেয়ার ইজ নো রোজ হুইচ ডাজ নট হ্যাভ এ থর্ন। তাহলে বাট দিলে সেক্ষেত্রে তার পরবর্তী অংশটা কোনো পরিবর্তন হবে না। আর যদি আমরা রোজের পরে একটা কনজাংশন ব্যবহার করি হুইচ অথবা হু, এক্ষেত্রে রোজটা যেহেতু বস্তু সেই কারণে হুইচ বসবে। এই হুইচ বসার পরে দ্বিতীয় অংশটাকে নিয়ম অনুসারে নেগেটিভ করতে হবে, সেই কারণে ডাজ নট হ্যাভ এ থর্ন। অথবা বলতে পারো হুইচ হ্যাজ নট এ থর্ন। নাম্বার 6, দি রাইটার ওয়াজ টু পুয়ার টু মেনটেন হিজ ফ্যামিলি। এটা নেগেটিভ করলে হবে দি রাইটার ওয়াজ সো পুয়ার দ্যাট হি অর শি ক্যান নট মেনটেন হিজ অর হার ফ্যামিলি। 2.2 থাকলে সেক্ষেত্রে সো দ্যাট নিয়ম করতে বলেছিলাম, দ্বিতীয় অংশটাকে নেগেটিভ করতে বলেছিলাম। Number 7, by giving love to others you can receive it। by plus জিরান থাকলে উইদাউট প্লাস জিরান দিয়ে নেগেটিভ করতে হবে, তাহলে উইদাউট গিভিং লাভ টু আদার্স ইউ ক্যান নট রিসিভ ইট। নাম্বার 8, হি ওয়াজ দ্য ফার্স্টেস্ট রানার। এখানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সেটা নেগেটিভ করতে হলে নো আদার দিয়ে পজিটিভ করতে হবে। দ্যাট মিনস নো আদার রানার ওয়াজ অ্যাজ ফাস্ট অ্যাজ হি। নাম্বার 9, অরেঞ্জেস আর নট অ্যাজ চিপ অ্যাজ অ্যাপলস। এটা নেগেটিভ আছে, এটাকে করতে হবে অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ। তাহলে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি, অ্যাপলস আর চিপার দেন অরেঞ্জেস। অ্যাপলস আর চিপার দেন অরেঞ্জেস। তো কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে এটাকে তোমার অ্যাফার্মেটিভ করতে হবে। নাম্বার 10, দি ম্যাচ ইজ বিং শোন বোথ অ্যাট ZTV অ্যান্ড চ্যানেল I। বোথ অ্যান্ড থাকলে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করতে বলেছিলাম। তাহলে হবে কি দি ম্যাচ ইজ বিং শোন not only at ZTV but also at channel I. Now number 11, we had to depend on it। এটাকে আমরা যদি নেগেটিভ করি we could not but depend on it। Number 12, it lives together। এটাকে যদি আমরা নেগেটিভ করি it does not live alone। Number 13, God alone can save us from this disaster। এটাকে নেগেটিভ করলে আমরা পাবো none but God can save us from this disaster। Number 14, honey tastes sweet। আমরা একটা নিয়ম বলেছিলাম যে কি, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে নেগেটিভ করতে হবে। এটা হচ্ছে সেই ধরনের একটা সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, ডাজন্ট হানি টেস্ট সুইট। নাম্বার 15, as soon as we reached the station the train left। এটাকে নেগেটিভ করলে পাবো আমরা no sooner had we reached the station than the train left। এই ছিল বাড়ির কাজগুলোর অ্যান্সার। তোমরা এবার তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলো সংশোধন করার পরে এগুলোকে আরও কয়েকবার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের এই জায়গাগুলো তার ভুল হবে না। এবার আসি আমরা আমাদের আজকের মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখব যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কি, আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স?
অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোয়েশ্চেন, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সটাই হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা আগে দু একটা এক্সাম্পল দেখি। হোয়াট ইজ ইয়োর নেম, বি আর ইউ এ স্টুডেন্ট। এই দুটো সেন্টেন্সে খেয়াল করো, এই যে সেন্টেন্সের শুরুতে হোয়াট অর্থাৎ একটা ডব্লিউএইচ আছে, এই সেন্টেন্সের শুরুতে একটা অক্সিলারি ভার্ব আছে। এটা অ্যাকচুয়ালি এই সেন্টেন্স অক্সিলারি নয়, এটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব, একটা লিঙ্কিং ভার্ব আছে শুরুতে, এবং দুটো সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে এই ইন্টারভিউ সেন্টেন্সের বৈশিষ্ট্য, অর্থাৎ শুরুতে হয় ডব্লিউএইচ থাকবে, নতুবা তোমার একটা অক্সিলারি ভার্ব থাকবে অথবা একটা লিঙ্কিং ভার্ব থাকবে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। স্ট্রাকচারালি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর অফ 3 টাইপস। আমরা যদি স্ট্রাকচার অনুসারে ক্লাসিফাই করি তাহলে স্ট্রাকচার হিসেবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 3 ধরনের ক্যাটাগরাইজ করতে পারবো। নাম্বার 1 ডব্লিউএইচ স্ট্রাকচার, একটা ক্যাটাগরিকে আমরা বলতে পারি কি ডব্লিউএইচ স্ট্রাকচার, আরেকটা ক্যাটাগরিকে আমরা বলতে পারি অক্সিলারি ভার্ব স্ট্রাকচার, আরেকটা ক্যাটাগরিকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব স্ট্রাকচার। তাহলে আমরা পাচ্ছি নাম্বার 1 ডব্লিউএইচ স্ট্রাকচার, নাম্বার 2 অক্সিলারি ভার্ব স্ট্রাকচার, আর নাম্বার 3 হচ্ছে লিঙ্কিং ভার্ব স্ট্রাকচার। নাও I shall show you what is these structures. নাম্বার 1 ডব্লিউএইচ স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা একটু ডব্লিউএইচ গুলোকে চিনে রাখি। ডব্লিউএইচ গুলো হচ্ছে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই। স্ট্রাকচারটা হচ্ছে কি ডব্লিউএইচ এর পরে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব বসবে, মেইন ভার্বের পরে এক্সটেনশন বসবে অর্থাৎ অবজেক্ট সহ বাদ বাকি অংশ, এবং এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে শুরুতে কি ডব্লিউএইচ, এই যে এই ডব্লিউএইচ গ্রুপের যে কোনো একটা এখানে বসবে, তারপর একটা অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে বসবে এক্সটেনশন, এরপর সর্বশেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চলো কয়েকটা উদাহরণ দেখি। নাম্বার 1 where are you live, সো না, এটা হবে আর, where are you live, সরি এটা হবে do, where do you live, এটা do you live, where do you live। নাম্বার বি which book will he buy, which book will he buy। এই দুটো সেন্টেন্সে খেয়াল করো, প্রথমে হচ্ছে where, তারপর এখানে do অর্থাৎ অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট ইউ, এরপরে লিভ হচ্ছে মেইন ভার্ব। তারপর বিতে দেখো হুইচ বুক উইল ইউ বাই, প্রথম আছে হুইচ, এই হুইচের সাথে কিন্তু একটা নাউন থাকবে, হুইচের সাথে একটা নাউন থাকবে, এখানে নাউনটা আছে বুক। এরপরে দেখো অক্সিলারি ভার্ব উইল, এরপর হচ্ছে সাবজেক্ট হি, এরপর হচ্ছে বাই মেইন ভার্ব, এরপরে আরো এক্সটেনশন থাকতে পারে। এই দুটো সেন্টেন্স এক্সটেনশন নাই, তবে থাকবে না এমন না, থাকতে পারে। এরপরে দেখো নাম্বার 2 অক্সিলারি স্ট্রাকচারটা, এই অক্সিলারি স্ট্রাকচারে যাওয়ার আগে অক্সিলারি ভার্বগুলো আমরা একটু চিনে নেব। প্রথমে আসো টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, এই 5টা গ্রুপ আমরা দেখবো টু বি ভার্বের। এরপরে দেখো টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। এর বাইরে থাকতে পারে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। এরপরে দেখো টু ডু ভার্ব, এই দেখো এই যে 3টা ভার্ব টু বি, টু হ্যাভ, টু মডাল অক্সিলারি, এই 3টা ভার্ব যদি সেন্টেন্সে না থাকে তখন তোমাকে যেতে হবে চতুর্থ অক্সিলারি ভার্ব ডু ভার্বে। খেয়াল রাখতে হবে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সে থাকবে না তখন তোমাকে যেতে হবে ডু ভার্বে, অর্থাৎ তখন তুমি ডু ভার্বে প্রয়োগটা করতে পারবে। স্ট্রাকচারটা দেখো, শুরুতে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপর এক্সটেনশন, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে কি তাহলে প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, এই যে টু বি, টু হ্যাভ, মডাল, এইগুলা যে কোনো একটা বসবে। আর যদি টু বি, টু হ্যাভ, মডাল না থাকে তখন ডু ভার্বের এই ডু, ডাজ, ডিড থেকে যে কোনো একটা বসবে, এটা টেন্সের উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের এক্সটেনশন, এক্সটেনশন পরে নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ ইন্টারোগেশন। এবার দেখো কয়েকটা এক্সাম্পল। নাম্বার 1 ডিড দ্য বয় কাম হিয়ার, এই ডিডটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট বসছে দি বয়, এবং এরপরে কাম মেইন ফর্ম, একটা বেস ফর্ম আছে, এরপরে হিয়ার। নাম্বার বি হ্যাভ ইউ ডান ইট,
শুরুতে আছে অক্সিলারি ভার্ব, এরপর আছে সাবজেক্টের পরে মেইন ভার্ব। মেইন ভার্বটা এখানে থার্ড ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, কেননা এখানে হ্যাভ দিয়ে শুরু। এটা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেক্ষেত্রে মেইন ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়। এরপর দেখো সিতে ক্যান ইউ, ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ, ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। এরপর দেখো ডি, ওয়ার দে প্লেয়িং দেম, দেন ওয়ার দে প্লেয়িং দেন, ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, সাবজেক্টের পরে ভিএনজি ফর্ম, ওদের ফার্স্ট কন্টিনিউয়াস সেই কারণে আইএনজি ফর্ম পড়ছে এখানে, এরপরে দেন। এরপরে আমরা দেখব স্ট্রাকচার ট্রি, অর্থাৎ যেটাকে আমরা লিঙ্কিং স্ট্রাকচার বলছি। তবে তার আগে আমি একটু লিঙ্কিং ভার্বগুলো দেখে নিই। লিঙ্কিং ভার্ব তো অনেক আছে, তার মধ্যে আমি এই ইন্টারভিউ সেন্টেন্স প্রয়োজনে যে কয়টা দরকার সেই কয়টাকে এখানে কেবল তোমাদেরকে শো করছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে এই দুই ধরনের ভার্ব অনুসারে আমি দুইটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে বি ভার্ব দিয়ে, শুরুতে বি ভার্ব থাকবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর সাবজেক্ট থাকবে, এরপর এক্সটেনশন। অর্থাৎ এই লিঙ্কিং ভার্ব দিয়ে কোনো একটা সেন্টেন্স থাকা মানে এই লিঙ্কিং ভার্বটা হচ্ছে ওই সেন্টেন্সের মেইন ভার্ব। কি বললাম? এই লিঙ্কিং ভার্বগুলোই হচ্ছে ওই সেন্টেন্সের মেইন ভার্ব। এগুলো কোনো কাজ প্রকাশ করে না, এগুলো কেবলমাত্র তোমার অর্থাৎ এগুলো কোনো অ্যাকশন ধর্মী ভার্ব নয়, এগুলো অবজেক্টের সাথে বা সাবজেক্টের সাথে অপর অংশের একটা লিঙ্ক তৈরি করে, অর্থাৎ সংযোগ তৈরি করে। তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা যদি এক্সাম্পল দেখি, এম আই রাইট, এম আই রাইট, এখানে এমটাই হচ্ছে মেইন ভার্ব এবং এটা বি ভার্ব, এটাই সাবজেক্টের আগে এসে বসে এটাকে ইন্টারগেটিভে রূপান্তর করেছে। এরপর দেখো বিতে ওয়ার ইউ হ্যাপি, এখানে বি ভার্বটা একমাত্র ভার্ব এবং এটা লিঙ্কিং ভার্ব, এটা সেন্টেন্সের শুরুতে বসে এটাকে ইন্টারগেটিভ করেছে। আর স্ট্রাকচার টু যদি আমরা দেখি, তাহলে শুরুতে বসবে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে এক্সটেনশন। এটা আবার দুই ধরনের কাজ করতে পারে, অর্থাৎ আমরা এটাকে লিঙ্কিং ভার্ব হিসেব করে এই ভার্বটাকে সামনে রেখে কাজটা করতে পারি, অথবা চাইলে আমরা ডু ভার্বের সাহায্য এটাকে করতে পারি। অর্থাৎ তখন এটা হবে কি, শুরুতে তোমার হ্যাভ থাকলে ডু বসবে, হ্যাজ থাকলে ডাজ বসবে, হ্যাড থাকলে ডিড বসবে, এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই থাকুক সেটার বেস ফর্ম অর্থাৎ হ্যাভটা এখানে এসে বসে, তারপর এক্সটেনশন বসবে। একটা উদাহরণ দেখো, হ্যাজ হি দিস বুক, হ্যাজ হি দিস বুক, এটাকে যদি আমরা বিকল্প নিয়মে করি তাহলে হবে ডাজ হি হ্যাভ দিস বুক, ডাজ হি হ্যাভ দিস বুক। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার নিয়মাবলী। কোন কোন নিয়মের আলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে পারবো। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের পরবর্তী টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব অথবা টু ডু ভার্ব, এই চার ধরনের ভার্ব থেকে যেটাই থাকুক সেই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে সেটাকে নাবোধক করে দিতে হবে, অর্থাৎ একটা নট আনতে হবে। আর যদি সেন্টেন্সটা নাবোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে সেন্টেন্সটা থেকে নো নট জাতীয় শব্দগুলো দূর করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ করে দিতে হবে। এই দুইটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমি আবার বলছি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের পরবর্তী যে অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যেটা থাকে সেই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে কি, সেন্টেন্সটা আবোধক হলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আবোধক হবে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সটা যদি না আবোধক হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না আবোধক হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আবোধক হবে। সবসময় বিপরীত হবে এরা। যেমন আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, প্রথম সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ ভেরি জেন্টাল, এটা হচ্ছে তোমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা আবোধক। এবং এটার মধ্যে দেখো ওয়াজ একটা ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ যে কোনোভাবে লিঙ্কিং ভার্ব অক্সিলারি হোক, বি ভার্ব এটা, এই বি ভার্বটা এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এরপর তোমার এটা যেহেতু আবোধক, এটার সাথে একটা নট এনে এটাকে নেগেটিভ করতে হবে এবং এখানে কন্ট্রাক্টেড ফর্মে বসবে, অর্থাৎ ওয়াজ আর নটকে কন্ট্রাক্টেড ফর্ম করতে হবে, এটা কন্ট্রাকশন হিসেবে বসবে ওয়াজন্ট। এভাবে ডু নট থাকলে ডোন্ট, উইল নট থাকলে ওন্ট, শ্যাল নট থাকলে শান্ট, অর্থাৎ কন্ট্রাকশনে তোমাকে এখানে এই নেগেটিভ ফর্মটা বসাতে হয়। তাহলে কি হয় সেন্টেন্সটা, ওয়াজন্ট হি ভেরি জেন্টল। নাম্বার 2, হি ইজ নট এ গুড পারসন, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে ইজ হি এ গুড পারসন, অর্থাৎ এই যে নটটা
এই নটটাকে দূর করতে হবে, তো যেহেতু এটা নেগেটিভ এটাকে অ্যাফার্মেটিভ করে দিতে হবে। তাহলে ইজ হি এ গুড পারসন, এই যে ইজ ভার্বটা এটা সাবজেক্টের আগে আসছে। আরেকটা দেখো, উই হ্যাভ টু স্টে এট হোম টু প্রোটেক্ট আস ফ্রম করোনা ভাইরাস। উই হ্যাভ টু স্টে এট হোম, এই যে হ্যাভ টু এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এটা স্টে এর আগে আছে, এটা এই যে অক্সিলারি ভার্বটা এটা তোমার সাবজেক্টের আগে চলে যাবে এবং এই সেন্টেন্সটা হচ্ছে তোমার হাবোধক, এটাকে নাবোধক করতে হবে। তাহলে হয় কি, হ্যাভেন্ট উই টু স্টে এট হোম টু প্রোটেক্ট আস ফ্রম করোনা ভাইরাস, হ্যাভেন্ট উই টু স্টে এট হোম টু প্রোটেক্ট আস ফ্রম করোনা ভাইরাস। এই হচ্ছে রুল 1। এবার আমরা দেখব রুল 2। রুল 2 তে বলছে কি, যদি অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ যদি তোমার বি ভার্ব না থাকে, হ্যাভ ভার্ব না থাকে, যদি তোমার এই যে মডেল অক্সিলারি ভার্ব না থাকে, তখন কিভাবে করবে? তখন করতে হবে কি, ভার্বটা কোন ফর্মে আছে দেখতে হবে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু বা ডোন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ হাবোধক করার ক্ষেত্রে ডু, নাবোধক করার ক্ষেত্রে ডোন্ট। আর ভার্বটার সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডাজ অথবা ডাজন্ট। ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডিড অথবা ডিডেন্ট, ডিড অথবা ডিডেন্ট। আবার দেখো, যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব এই তিন ধরনের ভার্বের যদি কোনোটাই না থাকে তখন তোমাকে দেখতে হবে মেইন ভার্ব যেটা দেওয়া আছে ওখানে, মেইন ভার্বটা কোন ফর্মে আছে। এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু বা ডোন্ট, ভার্বটা যদি এস বাই এস, এটার সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে ডাজ অথবা ডাজন্ট। যদি ভার্বটা ফার্স্ট ফর্মে হয় তাহলে ডিড অথবা ডিডেন্ট। যেমন আমরা উদাহরণের সাহায্যে একটু ভালোভাবে বুঝে নিই। এই যে উই ইট রাইস, এখানে নো অক্সিলারি টু বি ভার্ব, নো টু হ্যাভ ভার্ব, নো মডেল অক্সিলারি ভার্ব। That means we have to use to do verb here. Now look at the verb eat. It has a base form. It has a key base form. যেহেতু base form আছে, we have to use do here. Do. And this sentence is in affirmative. That means we have to write the change the sentence into negative interrogative. Don't we eat rice? Don't we eat rice? Number 2, he plays football. Here as is connected to play, so we have to use does. And this sentence is also an affirmative sentence, so we have to change the sentence into negative interrogative. Doesn't he play football? Doesn't he play football? এই যে এস বা এস যুক্ত থাকলে সেক্ষেত্রে আমাদেরকে ডাস নিতে হবে, যেহেতু এটা হাবোধক সে কারণে আমাদেরকে এখানে নটটা যোগ করতে হবে, অর্থাৎ কন্ট্রাকশন ডাজন্ট, ডাজন্ট হি প্লে ফুটবল। এরপর দেখো, দ্য প্লেড ফুটবল ইয়েস্টারডে, এটা আছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এই ভার্বটা ফার্স্ট ফর্মে আছে, এখানে কোনো ওই যে অক্সিলারি নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিড ব্যবহার করতে হবে যেহেতু ফার্স্ট ফর্মে আছে, এবং এটাও হাবোধক। দ্যাট মিনস ডিডেন্ট, didn't they play football yesterday? Didn't they play football yesterday? এই ছিল রুল 2। নাও রুল 3। রুল 3, everybody, everyone, nobody, no one বা none, every প্লাস নাউন, অল, এই জাতীয় যদি কোনো ইনডেফিনিট প্রোনাউন থাকে সাবজেক্ট হিসেবে তখন তোমাকে হু দিয়ে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কি দিয়ে করতে হবে? হু দিয়ে। আবার বলি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, এভরি প্লাস নাউন, অল এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে হু দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করবে। এবং যদি ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক থাকে তাহলে এখানে এর পরের অংশটা নেগেটিভ হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নাবোধক থাকে তাহলে এর পরের অংশটা হাবোধক হবে, এটা সবসময় বিপরীত হবে। For example, everybody wishes to be happy. Everybody wishes to be happy. Here we see that everybody. Now we have to use who, and this sentence is an affirmative one, so we have to change it into negative interrogative. Who doesn't wish to be happy? Who doesn't wish to be happy? B, nobody will help you. এখানে আছে nobody, এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু তাহলে এটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে এবং হু দিয়ে। হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ। সি, অল মাস্ট ডাই, অল মাস্ট ডাই, এখানে আছে অল, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে হু মাস্ট ডাই, হু মাস্ট। এটা যেটা হাবোধক তাহলে মাস্টের সাথে একটা নট কন্ট্রাক্টেড ফর্ম বসাইতে হবে, মাস্ট। এটাকে চাইলে তোমরা অবশ্য
এই নিয়মও করতে পারো। এই ক্ষেত্রে তোমরা একটা এসকেপ ভার্ব ব্যবহার করতে পারবে এই সেন্টেন্সটার জন্য। এটা নেগেটিভ ভার্ব বিদায় এখানে নট অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে না, এবং যেহেতু এসকেপ একটা ভার্ব সেই কারণে ডাই ভার্বটা আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই ডাইটাকে নাউন করে ফেলতে হবে, সেই জন্য এখানে হয়েছে ডেথ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়? হু ক্যান এসকেপ ডেথ, হু ক্যান এসকেপ ডেথ। তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি, হু মাস্ট ডাই অর হু ক্যান এসকেপ ডেথ। এই ছিল রুল 3। নাও রুল 4। আমরা ওখান থেকে এই এভরি প্লাস নাউনটাকে একটু আলাদা করে আরেকটা রুল তৈরি করতে পারি। সেটা হচ্ছে কি, এভরি প্লাস নাউনের ক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি কি ব্যবহার করবো? ইজ দেয়ার এনি। এই এনির পরে নাউনটা কোনটা হবে? এই যেখানে বলা আছে নাউন, নাউনটা হচ্ছে এভরির সাথে যে নাউনটা থাকে সেই নাউনটা এখানে এনির পরে এসে বসবে। এরপর আমরা একটা কনজাংশন বসাবো, সেটা হতে পারে হু অথবা হুইচ। ব্যক্তির ক্ষেত্রে বসবে হু, আর ব্যক্তি না হলে সেক্ষেত্রে বসবে হুইচ, এবং দ্বিতীয় অংশটা ডেফিনেটলি নেগেটিভ হবে। তাহলে উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এই সেন্টেন্সটাকে যদি আমরা করি এই নিয়মে, তাহলে হবে দেখি ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান। এটা ম্যান যেহেতু ব্যক্তি তাহলে হু, এরপর এটা উইশেস টু বি হ্যাপি, এটাকে নেগেটিভ করতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট আছে তাহলে ডাজন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস সেন্টেন্স। আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, এভরি রোজ হ্যাজ এ থর্ন, ইজ দেয়ার এনি রোজ হুইচ, এখানে আমরা ব্যবহার করছি কি হুইচ, যেহেতু এটা ব্যক্তি নয় সে কারণে আমরা ব্যবহার করছি হুইচ। ডাজ নট হ্যাভ এ থর্ন, ডাজ নট হ্যাভ এ থর্ন না লিখে আমরা সরাসরি হ্যাজ নট এ থর্ন লিখতে পারবো, অর্থাৎ এখানে দুটোই প্রযোজ্য হবে। ইজ দেয়ার এনি রোজ হুইচ ডাজ নট হ্যাভ এ থর্ন, অথবা ইজ দেয়ার এনি রোজ হুইচ হ্যাজ নট এ থর্ন। This is the rule 4. Now we are shifting to rule 5. রুল 5 আছে দেখা যাচ্ছে কি নেভার থাকলে সেক্ষেত্রে কি করতে হবে? এভার করতে হবে। নেভার থাকলে সেটাকে এভার দিয়ে ইন্টারগেটিভ করতে হবে। তো যেই অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার পাবে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ সময় করার সময় নেভারটাকে এভার করবে। অ্যাকচুয়ালি এটাকে আমরা নেগেটিভ থেকে এভারবিলিভ করার জন্য এই কাজটা করি আর কি। তাহলে দেখো আই নেভার ড্রিঙ্ক টি, এটাকে যদি আমরা করি তাহলে এটা যদি ড্রিঙ্ক ছাড়া কোনো ভার্ব নেই, তাহলে আমাকে ডু ভার্ব ব্যবহার করতে হবে। ড্রিঙ্কটা যদি বেস ফর্মে আছে তাহলে এখানে ডু ব্যবহার হবে, এবং ডু এর পরে সাবজেক্ট আই, এই নেভারটা হয়ে গেল কি এভার। তাহলে ডু আই এভার ড্রিঙ্ক টি, ডু আই এভার ড্রিঙ্ক টি। আর এটা দেখো ইউ উইল নেভার কাম হিয়ার, তাহলে এটাকে ইন্টারগ্রেট করলে উইল ইউ এভার কাম হিয়ার, উইল ইউ এভার কাম হিয়ার। এই হচ্ছে রুল 5। নাও রুল 6। রুল 6-এ কি বলা হচ্ছে দেখো, দেয়ার ইজ নো দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে আমরা এভাবে করতে পারি, ইজ দেয়ার এনি। খুবই সিম্পল ম্যাটার, ইজটাকে সাবজেক্টের আগে আনতে হবে, ওই যে রুল 1-এর নিয়ম অনুসারে ইজটাকে সাবজেক্টের আগে আনবে, আর নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করার জন্য নোটাকে এনি করে ফেলবে, ঠিক আছে? অথবা আমরা চাইলে এটাকে হু দিয়ে করতে পারি, হোয়াট দিয়ে করতে পারি। পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হু, আর থিং বা অর্থাৎ পার্সন না হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হোয়াট। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই যে ল এটা কিন্তু ব্যক্তি নয়, তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করে এটাকে ইন্টারভিউ করতে পারবো। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। তাহলে যেমন আমরা যদি এটাকে বিকল্প নিয়ম অর্থাৎ যে দেয়ার ইজ দেয়ার এনি দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে হবে কি ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল। এই যে ইজটা সাবজেক্টটা আগে আসলো, তারপর দেয়ার, নোটা এনি হলো, এরপর ইউজ অফ দিস ল। আরেকটা দেখো দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন ইউ, দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন ইউ। এখানে ম্যানের কথা বলা হচ্ছে, ম্যানটা তাহলে যেহেতু ব্যক্তি সেক্ষেত্রে আমাদেরকে হু ব্যবহার করতে হবে। তাহলে হু ইজ হ্যাপিয়ার দেন ইউ, হু ইজ হ্যাপিয়ার দেন ইউ। তাহলে এখানে এই যে ইউজের ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করছি, এখানে ম্যানের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করছি। তাহলে এটাকে আমরা যদি ওই নিয়মে করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে কি ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দেন ইউ, ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দেন ইউ। এই ছিল আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম। মাত্র কয়েকটা নিয়ম, 4টা নিয়মের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে পারতাম, তারপর তোমাদের বোঝার সুবিধাতে আমি আরও 2টো নিয়ম বাড়িয়ে 6টা নিয়মে মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের প্রতি আমার
পরামর্শ থাকবে তোমরা এই 6টা রুলসকে ভালোভাবে পড়বে, বুঝে বুঝে করবে, পড়ার পরে এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করবে। তারপর এখন যে বাড়ি কাজগুলো দিচ্ছি সেই বাড়ি কাজগুলো তোমরা বাসায় করবে। আজকে আমি তোমাদেরকে টোটাল 15টা সেন্টেন্স দিচ্ছি। এই 15টা সেন্টেন্সের মধ্যে 2 ভাগে বিভক্ত কাজ। প্রথম 10টা করতে হবে তোমাদেরকে ইন্টারোগেটিভ, পরের 5টা করতে হবে অ্যাসার্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হচ্ছে 10টা, আর ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হচ্ছে আর 5টা, মোট 15টা। সেন্টেন্সগুলো আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। নাম্বার 1, everybody knows this. Number 2, suddenly I noticed a very nice deer. Number 3, Bangladeshi cuisine is full of variety. Number 4, he was born in Hooghly. Number 5, cricket is a very exciting game. Number 6, he inherited vast property from his father and sister. Number 7, it flies from flower to flower to collect honey. Number 8, he does not put off any work for tomorrow. Number 9, he can save money. Number 10, there is no need of this useless thing now. Number 11, এই 11 থেকে এগুলো হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে। Who does not know this? Number 12, isn't he a very hardworking boy? Number 13, doesn't he make good results in all examinations? Number 14, who can prosper in life without industry? Number 15, can't we overcome this problem? এই 15টা সেন্টেন্স তোমরা বাড়িতে বসে করবে এবং আশা করি তোমরা রুলসগুলো পড়ার পরে যদি কাজগুলো ধরো তাহলে অবশ্যই তোমরা পারবে। তেমন কোনো কঠিন কাজ নয়, তবে সহজ মনে করে আবার ফেলে রাখলে হবে না। এই 15টা কাজের পাশাপাশি তোমাদের প্রতি আমার আরেকটা উপদেশ থাকবে, তোমরা আরও 15টা সেন্টেন্স তোমাদের বই থেকে বের করে কাজ করবে, তাহলে তোমাদের এই রুলসগুলো সহজে আর ভোলার সম্ভাবনা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরেই থাকবে। যেহেতু রাঙ্গুনিয়াতে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, সেই কারণে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না এবং আমরা পরিবার পরিজনকে নিয়ে সবাই সুস্থ থাকব, এই হোক আমাদের অঙ্গীকার। তাহলে আজকের মতো এখানেই। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।